হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। সবেমাত্র 12 তারিখ গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। সবার পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে। এখন 1 মাস পুরো এনজয় করো। সামনেই উচ্চ মাধ্যমিক শুরু হবে। 2 বছরের টানা পরিশ্রম, প্রচুর পরিশ্রম আসতে চলে তোমাদের জীবনে। নিজেকে সময় দাও, ভালো করে এনজয় করো সময়টা। কিন্তু যে বিষয়টা একদম না দেখলে নয় সেটা হচ্ছে এবার কী নিয়ে পড়বো স্যার। উচ্চ মাধ্যমিকের জন্য 12 ক্লাসের পরীক্ষার জন্য, যেটা ঠিক 2 বছর পর তোমরা দেবে, তার জন্য স্যার কোন সাবজেক্ট কম্বিনেশন ভালো হবে, কী স্ট্রিম, সেই রিলেটেড টপিক নিয়ে আজকের ভিডিও হবে। এবং যত কনফিউশন, গার্জেনের অনেক কনফিউশন থাকে, তোমরা নিজের অনেক কনফিউজ, বন্ধুরা কী নিচ্ছে, টিচার এইটা সাজেস্ট করছেন, আমার পছন্দের সাবজেক্ট এটা, তো সব মিলিয়ে একটা খুব কনফিউশন জায়গা। স্থিরভাবে আমরা পুরো ভিডিওটা দেখি দেখি কি কি বেরোয় আজকের ডিসকাশন থেকে। আমি এই ভিডিওতে সবার জন্য ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ আমার কাছে যে 40% নাম্বার পাচ্ছে আর যে 99% নাম্বার পাচ্ছে, দুটো স্টুডেন্টই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দুজনেরই কেরিয়ার আছে। যারা মাধ্যমিকের পরে অন্য বিষয়ে যাবে, খেলাধুলোতে যাবে, সঙ্গীত নিয়ে থাকবে, আঁকা নিয়ে থাকবে, বিভিন্ন অন্য বিষয় নিয়ে থাকবে, তাদের জন্য আজকে বিভিন্ন কথাবার্তা থাকবে। এবং যাদের ফিউচারে গভর্নমেন্ট জব, কেরিয়ার অপশন কী থাকবে সেই নিয়ে শুরু করব। তো সবার প্রথমে একবার দেখে নেব মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে কী সাবজেক্ট নেবে, তার আগে একটু দূরের ভিশন, যে ফিউচারে কেরিয়ার কী কী হতে পারে আমাদের। ইন জেনারেল আমি যেটুকু বলছি সেটুকু কিন্তু খুব স্পেসিফিক বলছি, অল্প জায়গা কভার করব। এটার মানে এটা নয় এখানে যে কটা সাবজেক্ট লেখা আছে সেটাই তোমাদের কেরিয়ার। কেরিয়ার যা ইচ্ছা হতে পারে, তুমি যেটাকে ভালোবাসো, প্রাণ ভরে করতে পারবে সারা জীবন ধরে, সেটাই তোমার কেরিয়ার। সেখানে যদি তুমি ভালো কিছু করতে পারো, যে ভালো ক্রিকেটার সে ভালো ক্রিকেটার, মানে সে ক্রিকেট খেলার জন্য তাকে আর অঙ্ক করতে হবে না, সে ক্রিকেট খেললেই হবে। তো কেরিয়ার তোমার নিজের, তুমি যেটা পছন্দ করবে, যেটা ভালোবাসবে সেটা করবে সবসময়। কোনোদিনও কারোর কিছু কপি করবে না, কারোর কথা শুনবে না। তোমার নিজের যেটা মনে হবে তুমি সেটা গভীর অধ্যবসায়ের সাথে পরিশ্রম করে করবে, সুন্দর জীবন কাটবে। প্রথম দিকে অনেক কষ্ট আসবে, পরিশ্রম করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, কিন্তু একটা সময় আসবে খুব হ্যাপি থাকবে, সেটা উদ্দেশ্য। চলো কি কি কেরিয়ার পড়াশোনা রিলেটেড আছে সেটা একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে একদম ইনিশিয়ালি যে বিষয়টা আমাদের মাথায় আসে সবার, সেটা হচ্ছে বাড়ির লোক চায়, সব থেকে বেশি গার্জেন যেটা চায় সেটা হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক তাদের ছেলেমেয়েরা। এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাকে যদি 12-এর পরে ইঞ্জিনিয়ার পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং পড়তে হয় বা ডক্টরি পড়তে হয়, অর্থাৎ ডাক্তার মানে হচ্ছে যারা MBBS পড়বে, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যারা বিটেক পড়বে, তাদের জন্য কিন্তু অবশ্যই সায়েন্স স্ট্রিম লাগবে, রাইট? সায়েন্স স্ট্রিম থেকে না গেলে তুমি ইঞ্জিনিয়ার বা ডক্টর হতে পারবে না। বেসিক কনসেপ্ট। ডাক্তারের জন্য তোমাকে সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সাথে অবশ্যই বায়োলজি। এবার স্যার এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে স্যার কত মার্কস কী প্রয়োজন আসছে, আপকামিং টপিকে আসছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ডক্টরি পরীক্ষার জন্য বা ডাক্তার হতে গেলে একটা পরীক্ষায় ক্লিয়ার করতে হয়, তার নাম হচ্ছে নিট। সর্বভারতীয় একটা পরীক্ষা হয়, ঠিক আছে, যেখানে পুরো ভারতবর্ষের সমস্ত ছেলেমেয়েরা যারা ডাক্তার হতে চায় তারা পরীক্ষা দেয়, র্যাঙ্ক করে। ভারতবর্ষের বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো আছে, যেমন আমাদের কলকাতাতে অনেকগুলো বড় বড় মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, NRS, RG কর, এই বিষয়গুলো নিয়ে যারা পড়বে বা যেখানে পড়তে চাইবে তারা MBBS বা ডাক্তার, এবং তার জন্য আমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেই থাকতে হবে এবং তাকে নিট এক্সামে ভালো একটা র্যাঙ্ক করতে হবে। এই গেল ডাক্তারের। তারপরে সব থেকে ফেমাস কোর্স যেটার জন্য আজকে চারপাশে এই AI, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এই যে কোর্সটা, সেগুলো সব কিছু বিলং করে কিন্তু বিটেকের থেকে। বিটেকের জন্য সাধারণভাবে যেই মেন এবং অ্যাডভান্স অল ইন্ডিয়া বেসিসে, আর ওয়েস্ট বেঙ্গলের জন্য WB JEE। এই ইঞ্জিনিয়ারিংয়ের এক্সাম দিতে গেলে এই ফিজিক্স কেমিস্ট্রিতে থাকবেই, তার সাথে যুক্ত হবে ম্যাথ কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কেউ যদি ডক্টরি পড়তে চায় সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। স্যার আমি চাই দুটো এক্সাম দিতে, যেটা হবে, যেটায় ভালো র্যাঙ্ক করবো, JEE-তে বা নিটে বা WBJEE-তে আমি সেই স্ট্রিম যাবো। তাহলে হয়ে গেল তোমার মেন 4টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সিম্পল। তুমি নিটও দিতে পারবে, তুমি JEE মেন দিতে পারবে, WBJEE দিতে পারবে, এবং বাংলা ইংলিশ তো কম্পালসারি, ওটা আমাদের ল্যাঙ্গুয়েজ। এবার আসি একটু অন্যরকম বিষয়, মানে একটু অন্য টপিকে আসি। অনেকেই আছে আমার মতো, যেমন আমি MCA করার পর, BSc করে MCA করার পর
আমি চাকরিও পেয়েছিলাম, বাট আমাকে বহু বন্ধু বান্ধব বলেছিল কেন চাকরি করবি না। তো আমার একটা প্রফেশন খুব ভালো লাগে, সেটা হচ্ছে টিচিং। আমার পড়াতে খুব ভালো লাগে। আমার মনে হয় আমি আমার ছোট ভাই বোনদেরকে, বাচ্চাদেরকে পড়িয়ে যে আনন্দটা পাই, সেটা হয়তো অন্য প্রফেশনে গেলে অন্য কিছু হতো, বাট আমার কাছে এটা খুব কমফর্ট একটা জোন। আর আমি মনে করি যে ভালো পড়াতে পারলে, যখন কেউ এসে বলে দাদা এই চাকরি ক্র্যাক করেছি বা দাদা এত ভালো স্কোর হয়েছে, ওটা একটা আলাদা শান্তি। এটা আমার চয়েস। আমার মতো বা যারা চাইছে টিচিং প্রফেশনটাকে নিতে বা প্রফেসর হতে কোনো কলেজ বা ইউনিভার্সিটির, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো সাবজেক্ট, যে কটা সাবজেক্ট আছে, যে কোনো সাবজেক্টের মধ্যে তোমাকে ব্যাচেলার্স করতে হবে, দেন মাস্টার্স করতে হবে, দেন যদি তুমি টিচার হতে চাও অবশ্যই বিএড লাগবে, আর তুমি যদি প্রফেসর হতে চাও তাহলে অবশ্যই পিএইচডি লাগবে। এটা নিয়ে একটা বিশদে ভিডিও বানাবো, কি করে টিচার বা প্রফেসর বা কি করে টিচিং মানে হচ্ছে এক্ষেত্রে আমাদের স্টেট বা ন্যাশনাল লেভেলের যে এক্সামগুলো হয় টিচিংয়ে, সেখানে কি করে করবে, আর প্রফেসর লেভেলের যে নেট আর সেট যে এক্সামগুলো হয় সেখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এর জন্য সাবজেক্ট কম্বিনেশনের দরকার নেই। যে সাবজেক্ট তোমার সব থেকে পছন্দের, প্রতিটা সাবজেক্টে তুমি টিচার বা প্রফেসর হতে পারো। তবেই তো তারা পড়াচ্ছেন না, টিচার প্রফেসর যে কোনো সাবজেক্ট থেকে হওয়া যায়। এবার আসি গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব নিয়ে আমার বিশদে কিছু বলার নেই। টিচিং বা প্রফেসরের মতো যে পোস্টগুলো আছে, অর্থাৎ কেউ কোনো বিষয়ের প্রফেসর বা টিচার, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু যে কোনো স্ট্রিম থেকে বিলং করতে পারে। গভর্নমেন্ট জবের জন্য কিন্তু 10th পাস করার পরেও কিন্তু গভর্নমেন্ট জবের সুযোগ আছে, 12th পাস করার পরেও কিন্তু গভর্নমেন্ট জবের সুযোগ আছে, এবং অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি করার পরেও কিন্তু গভর্নমেন্ট জবের সুযোগ আছে। স্যার তুমি যদি ঠিকও করে রাখো যে গভর্নমেন্ট জবই পড়বে, তাহলে যে কোনো একটা বিষয়ে গ্র্যাজুয়েশন তোমার থাকলেই হলো, যে কোনো একটা বিষয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতেই হলো, বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিটেক, যা ইচ্ছা যে কোনো একটা বিষয়ে ডিগ্রি থাকলো। এটারও একটা ক্রাইটেরিয়া আছে, কারণ হিউজ কম্পিটিশন এখানে। গভর্নমেন্ট জব যাতা না, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গভর্নমেন্ট জবের কম্পিটিশন সব থেকে কম্পিটিটিভ বড়। মানে যত কম্পিটিটিভ ফিল্ড আছে তার মধ্যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন ভারতবর্ষের সব থেকে বেশি ইউথ নিচ্ছে। তো এই গভর্নমেন্ট জবের কিন্তু স্ট্র্যাটেজি আলাদা, ক্রাইটেরিয়া কিন্তু খুব একটা বেশি নেই। ক্রাইটেরিয়া 10th, 12th আর গ্র্যাজুয়েশনে। হ্যাঁ, অবশ্যই মার্কস যদি 60% থাকে খুব সুবিধা হয়। এবার আসি একটু অন্যরকম বিষয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অনেকেই জানো আর্টস আর সায়েন্স ছাড়া আর একটা সাবজেক্ট পড়ানো হয়, সেটা হচ্ছে কমার্স। এই কমার্স মানে হচ্ছে, কিন্তু কমার্স খুব সুন্দর একটা সাবজেক্ট। আমি বুঝিয়ে বলি বিষয়টা কেন। অনেককে দেখেছি আমি যে ধরো অঙ্ক খুব ভালোবাসে, অঙ্ক খুব ভালো করে, অঙ্কর মাথা তার খুব ভালো, মাথা ভালো ইন দ্য সেন্স অঙ্ক খুব ভালো করে, তার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্রতি অত ইন্টারেস্ট নেই, ল্যাঙ্গুয়েজের প্রতি অত ইন্টারেস্ট নেই। তাহলে তার কি করা উচিত? অঙ্ক দিলে বেশ সে ভালো করে করে দিচ্ছে, তার একবার ভেবে দেখা উচিত কমার্সের লাইনটা। কেন? বিকম পড়ার পরে তুমি যখন 11-12 কমার্স নিয়ে পড়বে, কমার্সের সাবজেক্ট খুব স্পেসিফিক, তারপরে তুমি যদি বিকম করো, বিকমে যদি একটু ভালো রেজাল্ট করতে পারো, ভালো পারফরমেন্স দিতে পারো আর ভালো করে শিখতে পারো, তোমার কাছে কিন্তু একটা বড় সড়ো ফিল্ড আছে, যেটা হচ্ছে সিএ, চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, বা সিএস। এইগুলো কিন্তু খুবই বড় এক একটা ডিগ্রি বা এক একটা সার্টিফিকেট। সিএ পড়ছে, আর তোমরা শুনেই থাকবে রেগুলার লাইফে যে অমুকের ছেলে সিএ পড়ছে, এই দাদা সিএ পড়ছে। সিএ পড়ছে মানে তার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে সে শিখেছে কি করে অ্যাকাউন্টস ম্যানেজ করতে হয়। কমার্সের প্রাইমারি সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, কি করে অ্যাকাউন্টস ম্যানেজ করতে হয়। এক একটা কোম্পানির কয়েক লক্ষ হাজার কোটি টাকা ম্যানেজ করার জন্য প্রচুর অ্যাকাউন্টেন্ট দরকার পড়ে। অ্যাকাউন্টেন্ট ছাড়া হিসেব কে রাখবে? দ্যাটস ওয়াই অ্যাকাউন্টস যদি কারোর শিখতে হয় বা কারোর হিসেব ভালো লাগে, কারোর অঙ্ক ভালো লাগে, সে ট্রাই করতে পারে কমার্সের লাইন, অর্থাৎ 11-12 সে কমার্স দিতে পারে। কী কী সাবজেক্ট আছে? অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, তোমার তার সাথে ইকোনমিক্স অনেক জায়গায় কম্বিনেশন দেয়, ম্যাথমেটিক্স দেয় অনেক জায়গায় কম্বিনেশন, তো সেটা আসছে। আর এই ম্যানেজমেন্ট, যদিও ক্লাস 10-এর পরে ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা বেশি কিছু আমার বলার থাকে না। ম্যানেজমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি এমবিএ এবং বিবিএ। বিবিএ করলেই যে এমবিএ করতে পারবো তার কোনো মানে নেই। আমি বিএ, বিএসসি, বিকম, বিটেক যে কোনো ডিগ্রি থেকে এমবিএ করতে পারবো, কিন্তু এমবিএর মধ্যে অনেক ভাগ আছে। এমবিএ কি কাজ করে স্যার? এমবিএ কোথায় কাজ করে? কোনো একটা কোম্পানির ম্যানেজমেন্ট সামলাতে, এইচআর অর্থাৎ হিউম্যান রিসোর্স, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স,
পুরো কোম্পানিটা কিন্তু চলে অন্যভাবে। কোম্পানি কিন্তু নর্মালি চললে এত গ্রোথ করতে পারে না কোনো কোম্পানি। তো দ্যাটস ওয়াই কোম্পানি রিলেটেড যদি কোনো কাজ তোমাকে করতে হয়, ম্যানেজার হিসাবে হতে হয়, মানে ইন ফিউচার ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার হতে হয় কোনো কোম্পানির কর্পোরেটের, দেন MBA সব থেকে ফ্রুটফুল ডিগ্রি। স্যার MBA নিয়ে কী করে ভাবো? আমার মতে MBA, গভর্নমেন্ট জব, টিচিং, এই তিনটে নিয়ে ক্লাস 10-এর পরে না ভাবা উচিত। কেন স্যার? বিষয় হচ্ছে তুমি যা বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন করো না কেন তুমি MBA করতে পারবে। তুমি যে কোনো বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন করো না কেন তুমি সেই বিষয়ে মাস্টার ডিগ্রি করে টিচার হতে পারবে। এবং তুমি যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করো না কেন গভর্নমেন্ট জব কিন্তু তুমি বসতে পারবে, দিতে পারবে। কিন্তু তুমি যদি ডক্টর হতে চাও তোমাকে একটা কম্বিনেশন দরকার, ইঞ্জিনিয়ার হতে গেলে তোমার একটা কম্বিনেশন দরকার, এবং অ্যাকাউন্টেন্ট হতে গেলে তোমার কিন্তু কমার্স দরকার। ক্লিয়ার? এইগুলো হচ্ছে জেনারেল ডিগ্রি, অর্থাৎ বেশি সংখ্যক লোকজন পড়াশোনার মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে এই ডিগ্রিগুলোকে পেতে পারে, এই কেরিয়ারগুলোকে চুজ করতে পারে। তার মানে এটা নয় যে এগুলো ছাড়া কোনো অপশান নেই। আমি ঘোরতর বিরোধী যারা মনে করে এগুলো ছাড়া কোনো অপশান নেই। সব কিছুতে অপশান আছে। একজন আর্টিস্ট জানে কি করে কাজ করে টাকা ইনকাম করতে হয়, একজন ড্যান্সার জানে কি করে নাচ শিখিয়ে প্রফেশনালি কোথাও একটা প্রোগ্রামে অনুষ্ঠান করে কি করে টাকা ইনকাম করতে হয়, একজন সিঙ্গার তো জানেই সে কী করে কাজ করবে। তো কাজ করবে তুমি তোমার পছন্দের মতো, আর্নিং করবে সেখান থেকে তুমি। এটা হচ্ছে এডুকেশনের মাধ্যমে তুমি কি কেরিয়ার অপশন চুজ করতে পারো তার একটা বিশ্লেষণ। কারণ ক্লাস 10 পাস করছো মানে একটু দূরের ভাবা উচিত গ্র্যাজুয়েশন বা তারপরে গিয়ে কী করবো, রাইট? চলো এবার দেখে নিই সাবজেক্ট কী কী নিতে পারি স্যার, কোন কোন বিষয় নিয়ে স্যার আমি পড়াশোনা করতে পারি, সেটা কি করে চুজ করব, আমি কোন বিষয় নিয়ে পড়ব, কিভাবে সেটা চুজ করব। প্রথমে বলি যেটা পছন্দ হওয়া উচিত বা যেটা ভাবা উচিত প্রত্যেকের, সেটা হচ্ছে তোমার কি পছন্দ, তোমার কোন বিষয়ে পছন্দ, কোন বিষয়ে পছন্দ। সবার আগে নিজের পছন্দের বিষয় নেবে। কেন? ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চাও নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করো। কারণ তুমি যে বিষয়টা ভালো করে জানবে, শিখবে, আরও বেশি করে পড়বে, অন্যদের থেকে এগোবে, তার জন্য সেই বিষয়টাকে ভালো লাগতে হয়। কেন ছোট বাচ্চারা খেলতে ভালোবাসে? কারণ তাদের খেলতে ভালো লাগে, তারা এনজয় করে। তোমার পছন্দ ইতিহাস, তুমি ফিজিক্স নিয়ে পড়ছো, কী করে সম্ভব? বাড়িতে বলেছে তোমাকে ডাক্তার হতে হবে, এদিকে তোমার পছন্দ হচ্ছে অঙ্ক। কেন করছো ডাক্তারি? ডাক্তারির মধ্যেই শুধু কি কেরিয়ার আছে? ম্যাথমেটিক্সে কি কোনো কেরিয়ার নেই? তোমার যদি মনে হয় তুমি ক্রিকেট খেলবে, তোমার ক্রিকেট হচ্ছে প্যাশন, কেন পড়াশোনাতে হেভি হেভি সাবজেক্ট নিচ্ছ? সব থেকে সহজ সহজ নাম্বার তোলা সাবজেক্টগুলোকে নিয়ে নাও। অর্থাৎ যদি আজকে 9 লাখ থেকে 10 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাদের মধ্যে ভ্যারাইটি এত বেশি, তারা এক একজন এক একটা বিষয় ক্রিয়েটিভ, সেইটাতে ফোকাস করা উচিত আমাদের। নাকি মা বলেছে এটা নিয়ে পড়তে হবে, টিচার বলেছে এটা নিয়ে পড়তে হবে, সায়েন্স নিয়ে না পড়লে কোনো কেরিয়ার নেই। এই সমস্ত ভুল ধারণাগুলোর থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের 2026 সালে দাঁড়িয়ে আমরা যত সময়ের সাথে এগোচ্ছি, আরও মডার্ন হচ্ছি, ভাবনা চিন্তা উন্নতি হচ্ছে, এরকম প্রচুর ছেলে মেয়েদেরকে আমি দেখেছি, আমার বন্ধুবান্ধব ছিল অনেকে যারা প্রচুর নাম্বার পেয়েছে, 90% উপরে নাম্বার পেয়েছে। আমিও অত নিজে নাম্বার পাইনি। তো ওই নাম্বারগুলো নিয়ে তারা কিন্তু সায়েন্স নেয়নি, তারা আর্টস নিয়ে পড়েছে, অর্থাৎ হিস্ট্রি নিয়ে পড়েছে। ভবিষ্যতে যাদবপুর থেকে হিস্ট্রি পড়ে সে JNU থেকে হিস্ট্রিতে MA করে দেন সে ভারতবর্ষের একটা বড় কলেজের হিস্ট্রি প্রফেসর, রাইট, লেকচারার, সাথে PhD করছে। তো আমার বক্তব্য হচ্ছে সে যখন সম্পূর্ণ প্রফেসর হয়ে যাবে তার যা মাসিক ইনকাম একজন ভালো ইঞ্জিনিয়ারের ইনকামের থেকেও হয়তো বেশি হতে পারে। তো আলটিমেটলি ইনকাম আর পড়াশোনা দুটো একটার একটার বাই প্রোডাক্ট। এটা কোথাও লেখা নেই ডাক্তাররা সব থেকে বেশি ইনকাম করবে। তুমি যদি BA LLB পড়ো ইনকাম করতে পারবে না, তুমি যদি হিস্ট্রি নিয়ে পড়ো ইনকাম করতে পারবে না, তুমি যদি ইংলিশ নিয়ে পড়ো ইনকাম করতে পারবে না। ইনকামটা সম্পূর্ণ একটা মানুষের পরিশ্রম, একটা মানুষ কিভাবে ভাবনা চিন্তা করছে, নিজের জ্ঞানকে, নিজের নলেজকে কোথায় কাজে লাগিয়ে সেখান থেকে আর্নিং করতে পারছে, সেটার উপর নির্ভর করে। নির্ভর করে না তুমি কোন ডিগ্রি নিয়ে পড়ছো, তুমি কোন বিষয় নিয়ে পড়ছো, কি তোমার কাছে আছে। ইম্পর্টেন্ট নলেজ। টাকা আসে নলেজ থেকে, নলেজ সব সাবজেক্টে লাগে। সৌরভ গাঙ্গুলি যদি এখানে বসে থাকতেন, সৌরভ গাঙ্গুলি ক্রিকেট নিয়ে এত নলেজ দিতেন, তুমি বুঝতে পারতে যে আরে বাপ কত কিছু শিখতে পারছি আমি। নলেজ ইম্পর্টেন্ট। সৌরভ গাঙ্গুলিকে কেউ দেখতে আসবে না ক্লাস 10-এ কত নাম্বার পেয়েছে,
ক্লাস 12-এ কত নাম্বার পেয়েছে? উনি ওয়ান অ্যান্ড অনলি। তো এটাই বলতে চাইছি, তোমার নিজের বিষয় নিয়ে পড়াশোনা করবে, যেটা তোমার সব থেকে পছন্দের বিষয় সেটা চুজ করবে। সেকেন্ড, দেখবে আমি একটু সহজভাবে ভাবি, এডুকেশন আমার কাছে রিফ্রেশমেন্টের মতো। আমি কখনো মনে করি না এডুকেশনকে জোর জবরদস্তি কারোর উপর চাপিয়ে দেওয়া যায়, শিক্ষা চাপিয়ে দেওয়া যায় না, ঠিক আছে? তুমি দেখবে কোন বিষয়ে নম্বর বেশি পাওয়া যায়, কোন বিষয়ে নম্বর বেশি পাওয়া যায়, রাইট? কোন বিষয়ে নম্বর বেশি পাওয়া যায়? স্যার নম্বরই সব কিছু? না, নম্বর সব কিছু না। নম্বর থাকলে তোমার নিজে একটু কনফিডেন্স পাবে, আর রেজাল্টের পার্সেন্টেজ খুব বেশি বেড়ে যায়। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পাস করেছো, ইঞ্জিনিয়ারিং পাস করে কোনো কর্পোরেটে পরীক্ষা দিতে গেছো, আইটি কোম্পানিতে, এক্সাম্পল হিসেবে ধরে নিই তুমি টিসিএসে পরীক্ষা দিতে গেছো। টিসিএসে কিন্তু ক্লাস 10-এ কত পেয়েছো, ক্লাস 12-এ কত পেয়েছো, গ্র্যাজুয়েশনে কত পেয়েছো, প্রত্যেকটাতে 60% নাম্বার দেখবে। সেই নাম্বারটা যাতে বেশি হয়, কম পড়ে, তাই জন্য বললাম। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়েছো, তুমি জানো যে তুমি ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং তোমার ভালো লাগে না, অঙ্ক ভালো লাগে না, অঙ্ককে সাইডে সরিয়ে দাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নাও। এবার ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমার নেওয়া উচিত একটা সহজ, একটা মানে যেখান থেকে নাম্বার বেশি ওঠে সেই বিষয়টাকে। সেটা ইভিএস হতে পারে, সেটা নিউট্রিশন হতে পারে, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে পারে, যেটার জন্য ফিজিক্স আর বায়োলজি বা কেমিস্ট্রির মতো অত প্রেশার আমি নিতে পারবো না। কারণ অলরেডি তুমি 3খানা বিষয়ে প্রেশার নিচ্ছ, তার উপরে বাংলা ইংলিশ কম্পালসারি। তারপরে 6 নম্বর সাবজেক্ট হিসেবে তুমি যেটাকে নেবে, সেখানে যদি তুমি খুব বেশি পরিমাণ সাবজেক্ট কিছু নিয়ে নাও, যার জন্য বেশি করে পড়তে হচ্ছে, আমার মনে হয় না খুব একটা বুদ্ধিদীপ্ত কাজ। তাই নম্বর কোথায় বেশি ওঠে সেটা দেখার চেষ্টা করো। আমি আবারও বলছি, আমি টপ 1%-এর জন্য ভিডিও বানাচ্ছি না। আমার কাছে 9 লাখ, 9.5 লাখ, 10 লাখ ছেলে মেয়ে ইম্পর্টেন্ট, আমি সবার জন্য ভিডিও বানাচ্ছি। নেক্সট, কোন বিষয় নিয়ে পড়বে সেই বিষয়কে চুজ করো, তার আশেপাশের বিষয়গুলোকে সাজাও। তুমি একটা প্রধান বিষয় নিলে তার করেসপন্ডিং কিছু বিষয় আসবে, তার সাথে নাম্বার বেশি পাওয়ার মতো বিষয়কে যোগ করো, সহজ করো এই চেষ্টাকে। তারপর কাছাকাছি সব থেকে যেটা বেশি আসবে সেটা হচ্ছে তোমার বাড়ির কাছাকাছি, বাড়ির কাছাকাছি স্কুলগুলোতে কি কি বিষয় আছে। এবার তোমার মনে হতে পারে, স্যার এটা কি ধরনের পয়েন্ট, আমি বাড়ির কাছে স্কুলে কি বিষয় আছে সেই হিসেবে আমি আমার কেরিয়ার চুজ করব? না, বোঝো আমি কি বলছি, এখানে আগে লজিকটা বোঝো। আমার বক্তব্য হচ্ছে, ধরো তুমি এমন একটা স্কুলে পড়ছো যে স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে সেই স্কুলে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে। সেই স্কুল তোমাকে দুটো অপশন দিল, হয় তোমাকে বায়োলজি নিতে হবে, নয় তোমাকে স্ট্যাটিস্টিক্স নিতে হবে। তুমি ভাবছো যে স্যার অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রেশার, তার উপর থেকে বায়োলজির প্রেশার, স্যার অন্য কিছু নেওয়া যায় না? সাবজেক্ট কম্বিনেশনে গিয়ে দেখলে, স্যার আমি তো কম্পিউটার নিতে পারি, আমি তো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারি, আমি তো কম্পিউটার সায়েন্সও নিতে পারি। হ্যাঁ নিতে পারো, কাউন্সিল বলছে, দেখাচ্ছি পরের স্লাইডে আমি। সেই স্কুল বলছে না, হবে না। এবার তোমাকে বলতে হচ্ছে স্কুলের রেপুটেশনের দিক থেকে যে ওই স্কুলেই আমি পড়বো। সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে 70-75% স্কুলে পড়াশোনা হয় না। এটা আমি কাউকে ছোট না করে, কোনো স্কুলকে অসম্মান না করে বললাম, যেটা সত্যি সেটা সত্যি। পড়াশোনা আজকালকার দিনে দাঁড়িয়ে, বিশেষ করে স্কুল লেভেলে, বাড়ির পড়াশোনা প্রধান। তা বলে কি ভালো স্কুল নেই? অবশ্যই আছে। 25% স্কুল এখনও সেই লেভেলে পড়াশোনা করায়, কিন্তু 70-75% স্কুল পশ্চিমবঙ্গের এখনও সেই লেভেলে পড়াশোনার হয় না। তাই পড়াশোনা যখন আমাকে বাড়িতে করতে হবে, দেন আমি সহজ একটা বিষয় নিয়ে পড়ব। তাই আমি একটু স্কুল যদি চেঞ্জ করতে পারি, সেখানে যদি সাবজেক্ট আমাকে দিয়ে দেয়, নেব। খুব সহজ বিষয়। এই 3টে বিষয়ের দিকে তাকিয়ে তোমাকে নিতে হবে সাবজেক্ট। এবার আসি, তুমি বোর্ড চেঞ্জ করবে কেন? তুমি এতদিন ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছিলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, মাধ্যমিক যাদের আন্ডারে। সেই মাধ্যমিক থেকে এখন তুমি যাবে হচ্ছে পরের বোর্ডে বা কাউন্সিলে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ,
অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তুমি 10 ক্লাসের অর্থাৎ মাধ্যমিক দিলে এই বোর্ড থেকে, তুমি 12 অর্থাৎ 12 ক্লাসের পরীক্ষা দেবে এই কাউন্সিল থেকে। তো এই বোর্ড থেকে কাউন্সিলে যাওয়ার সময় আমাদের একবার দেখে নেওয়া উচিত কি কি সাবজেক্ট কম্বিনেশন কাউন্সিল আমাদের দিচ্ছে। চলো কাউন্সিলের ওয়েবসাইট থেকে আমরা দেখি। আমরা নিজেদের মতো করে টপিক না বানিয়ে কাউন্সিলের ওয়েবসাইট থেকে দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে দিচ্ছি গুগলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সাবজেক্ট কম্বিনেশন। তার প্রথম যে লিঙ্কটা আসবে অর্থাৎ সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল বলে ক্লিক করবে। এই হচ্ছে কাউন্সিলের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো লেখা আছে পরিষ্কার লোগো দিয়ে। এখানে কিছু সেট দিয়ে দিয়েছে, 3টে সেট দিয়ে দিয়েছে, যেখানে তুমি প্রত্যেকটা সেটে কম্বিনেশন ভাগ করতে পারবে। কি বলেছে স্যার একটু বোঝান। এখানে বলা আছে স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট 3 compulsory elective subject. Student have to select 3 compulsory elective subject and 1 optional subject. একটা optional, 3 compulsory. 3টে compulsory আর একটা optional। আর অলরেডি এর সাথে বাংলা ইংলিশ তো আছেই। টোটাল 6টা সাবজেক্টে পরীক্ষা হয়, তার মধ্যে বেস্ট অফ 5 এর রেজাল্ট বেরোবে। One of the following set of the subject, that is the choice must be confirmed to any one of the following set of subject. Subject code দেওয়া আছে, বুঝিয়ে দিচ্ছি এটা আমি কি। It may please be noted that the student who will opt for the vocational subject, they cannot opt for physical education, music, visual art, economics. অর্থাৎ কেউ যদি কোনো ভোকেশনাল সাবজেক্ট নাও, ভোকেশনাল সাবজেক্ট বলে দিচ্ছি এখানে আমি কি সেগুলো, ভোকেশনাল সাবজেক্ট নিলে সে ইকোনমিক্স, ভিজুয়াল আর্ট, মিউজিক আর ফিজিক্যাল এডুকেশন এই 4টের মধ্যে একটা সাবজেক্টও সে নিতে পারবে না। ঠিক আছে, দেখি সেট 1 কি বলছে। সেট 1 সাধারণভাবে আমি ধরতে পারি সেট 1টা হচ্ছে সায়েন্স আর আর্টসের জন্য। সায়েন্স আর আর্টসের জন্য সেট 1টা এরা বানিয়েছে। অর্থাৎ কেউ যদি ফিজিক্স নেয় সে নিউট্রিশন নিতে পারবে না, কেউ যদি কেমিস্ট্রি নেয় সে জিওগ্রাফি নিতে পারবে না। কেন স্যার এরকম কেন? ওই দিনগুলোতে পরীক্ষা হয় বাবা একসাথে, কম্বিনেশনটা এখানে ডিসকাস করা হচ্ছে। এবার আমার বক্তব্য হচ্ছে এখান থেকে তোমাকে চুজ করতে হবে যে কোনো 3খানা কম্পালসারি, তার সাথে একটা অপশনাল। ধরো কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিল, 3টে নিয়ে নিল, আর একটা অপশনাল হিসেবে বায়োলজি নিল। বায়োলজির জায়গায় কেউ স্ট্যাট নিতে পারে, স্ট্যাটের জায়গায় কেউ কম্পিউটার সায়েন্স নিতে পারে, কম্পিউটার সায়েন্সের জায়গায় কেউ সাইবার সিকিউরিটি নিতে পারে। এইভাবে সাবজেক্ট সেট হচ্ছে। আর এখানে যে ভোকেশনাল সাবজেক্টগুলো আছে টোটাল 13খানা ভোকেশনাল সাবজেক্ট আছে। কেউ যদি ভোকেশনাল সাবজেক্ট নেয় তাহলে সে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, ইভিএস, কম্পিউটার সায়েন্স না, ভোকেশনাল সাবজেক্টের জন্য ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্ট আর ইকোনমিক্স, এই 4টে নিতে পারবে না। এই হচ্ছে সেট 1। পরের সেট দেখি কি আছে। পরের সেট হচ্ছে মানে স্পেসিফিক্যালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কমার্সের জন্য পরের সেট। পরের সেটে কি বলছে? পরের সেট বলছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, কস্ট ট্যাক্স, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বিজনেস ম্যাথমেটিক্স। অর্থাৎ কি বিষয়? কেউ যদি অ্যাকাউন্টেন্সি নেয় তার সাথে বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স নিতে পারে। ফোর্থ হিসাবে ইকোনমিক্স নিতে পারে, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারে, বা কমার্শিয়াল ল নিতে পারে। এইভাবে সাবজেক্ট কম্বিনেশন আসছে। এবং ওপরেরটা তো সায়েন্স আর্টস বললাম, নিচেরটা স্পেসিফিক্যালি আর্টসের জন্য বানানো বা কম্বাইন কিছু সায়েন্স আছে সেগুলোর জন্য বানানো। যেমন দেখো নিচের কম্বিনেশনটা একবার দেখো কি কম্বিনেশন আছে। পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশন অর নিউট্রিশন, জার্নালিজম অ্যান্ড মাস কম অর সংস্কৃত, আর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এগ্রিকালচার আছে আর সোশ্যাল সায়েন্স আছে, ফিলোসফি আছে, ইকোনমিক্স আছে, অ্যানথ্রোপোলজি আছে আর সোসিওলজি আছে, এখানে ফিশারিজ আছে, এই অবশ্যই হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এবার বক্তব্য হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে স্যার কোনগুলো নিতে পারবো? তুমি যা ইচ্ছে নিতে পারবে, যে কোনো 3টে চুজ করবে। ওর পাশে অর দিয়ে যেগুলো লেখা থাকবে সেগুলো নিতে পারবে না, আর একটাকে অপশনাল হিসেবে চুজ করবে। আলটিমেটলি অপশনাল বলে কিছু হয় না, 2টো কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংলিশ নিতেই হবে, এবং তার সাথে 4টে অপশনাল সাবজেক্ট বা 4টে ইলেকটিভ সাবজেক্ট।
4টে সাবজেক্টই তোমাকে মন দিয়ে পড়তে হবে, দুটো অপশনাল, এই দুটো কম্পালসারি তো অবশ্যই পড়বে। তো টোটাল 6টা সাবজেক্ট। তাই এখান থেকে যে কোনো 4টে সাবজেক্ট, ওপর থেকে যে কোনো 4টে সাবজেক্ট আর সেট 1 থেকে যে কোনো 4টে সাবজেক্ট আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারো বিষয়টা কি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ওয়েবসাইট থেকে করা, এখানে ল্যাঙ্গুয়েজের গ্রুপ করে দেওয়া হয়েছে এবং নিচে চাইলে কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস দুটোই চুজ করতে পারো। এবার আমরা আমার বোর্ডে ফিরি। এবার বক্তব্য যে স্যার সব তো বুঝলাম, কোনো অসুবিধা নেই, সাবজেক্ট কম্বিনেশন দেখলাম, কী কী নেওয়া যেতে পারে, কোনটা নিলে ভালো হয়, এর জন্য ডেডিকেটেড ভিডিও আসবে সায়েন্স আর্টস কমার্সের। সায়েন্সের জন্য কী কী কম্বিনেশন, আর্টসের জন্য কী কী কম্বিনেশন, কমার্সের জন্য কী কী কম্বিনেশন। স্যার আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, দেখে নাও কী কী কম্বিনেশন তুমি নিতে পারো। আর্টস নিয়ে পড়তে চাই, কমার্স নিয়ে পড়তে চাই, কী কী কম্বিনেশন নিলে ভালো হয় দেখে নাও। আর ক্রাইটেরিয়া নিয়ে অনেক ইস্যু থাকে। ক্রাইটেরিয়া নিয়ে ইস্যু থাকে বলতে আমি একটা কথা বলি, প্রচুর স্কুল আছে যারা 80% 90% না পেলে, নাম্বার না পেলে বসতে দেয় না বা ফর্ম ফিল আপ করতে দেয় না। আমার বক্তব্য হচ্ছে ওটা স্কুলের ক্রাইটেরিয়া। আমার মতে তুমি যদি 50 থেকে 60% নাম্বার কোনো বিষয়ে পাও, সেই বিষয়ের উপর তুমি রিস্ক নিতে পারো। 50%-এর নিচে পেলে সেই বিষয়টা তুমি অ্যাভয়েড করতে পারো। 50 থেকে 60% যদি তুমি পাও, আমার মনে হয় সেই বিষয়ে তুমি যদি পরিশ্রম করো, কারণ মাধ্যমিক হয়ে গেছে বাবা, মাধ্যমিক শেষ, ওটা নিয়ে আর ভাবনা চিন্তা না। উচ্চ মাধ্যমিক কিন্তু সময় কম, 4খানা সেমিস্টার, প্রেসারে পড়াশোনা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যদি খাটতে পারো সেই বিষয়টাকে নাও। ধরো কারোর হিস্ট্রি পড়ার খুব ইচ্ছা, কোনো কারণে হিস্ট্রিতে তার 65 কি 70 এসছে, জিওগ্রাফিতে তার 90 এসছে, কিন্তু জিওগ্রাফি মোটামুটি সে ভালো পারে বা জানে, বাট পড়ার ইচ্ছা খুব হিস্ট্রি নিয়ে, তার হিস্ট্রি নেওয়া উচিত। কেউ যদি 65-70 হিস্ট্রিতে পায়, তার ক্ষমতা আছে 11-12-এ গিয়ে ভালো স্কোর করার। সায়েন্সের ক্ষেত্রেও সেম। কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অন্য কথা বলছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বলছে যে কোনো সাবজেক্টে তুমি যদি 35% নাম্বার পাও, সেই সাবজেক্টটা তুমি পেতে পারো। আবারও বললাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু খুব অল্প। এটা মানে এটা নয় যে তুমি 35 পেলেই অঙ্ক নিয়ে নাও। তুমি যদি মনে করো 35 আমি অঙ্কে পেয়েছি, স্যার আমি সায়েন্স নেবো, নিতে পারো রুল অনুযায়ী। আমি সাজেস্ট করব ভেবে দেখো বিষয়টা একবার। তুমি যদি 100-র মধ্যে 65 নম্বর হারিয়ে তুমি 35 নম্বর অ্যাকিউর করতে পারো, কোথাও একটা তোমার অঙ্কে সমস্যা আছে বাবা। তোমার হয় অঙ্কটা তোমার হয় না, বা অঙ্ক তোমার ভালো লাগে না, বা অঙ্ক ঠিকঠাক পড়া হয়নি তোমার। একটু রিস্ক নেওয়া হয়ে যাবে যদি এত কমে নাও। মিনিমাম 50% রাখতে পারো, বাট আমি বলি 60% ইজ দ্য বেস্ট। 60% যদি হয় তাহলে সেটা একটু ভালো হয়। 60% তুমি যদি কোনো বিষয়ে নাম্বার পাও, সেই বিষয়ে তুমি রিস্ক নিতে পারো। তুমি ফিজিক্যাল সায়েন্সে 60% পেয়েছো, অঙ্কে 65 পেয়েছো, লাইফ সায়েন্সে 70 পেয়েছো, তোমার সায়েন্স নিয়ে পড়লে সমস্যা হওয়ার কথা নয়, যদি পরিশ্রম করতে পারো। মাধ্যমিকে কিন্তু কোনো নলেজ খুব সামান্য 10 থেকে 20% নলেজ লাগে, তার থেকে বেশি নলেজ লাগে না। এটা কিন্তু ভেবে চিনতে। এটার প্রুফ কোথায় স্যার? এই পার্সেন্টেজের প্রুফ কোথায়? দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল 2025 অর্থাৎ গত বছর 2রা মে একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশটাতে লেখা আছে, দ্য কাউন্সিল ইজ প্লিজ টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন এ সাবজেক্ট এ স্টুডেন্ট মাস্ট অবটেন ইন মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ মিনিমাম একটা সাবজেক্টে কত পার্সেন্টেজ অফ মার্কস থাকতে হবে মাধ্যমিকের জন্য একটা স্টুডেন্টের, সেটা লিখে দিয়েছে। দেখো পরিষ্কার করে লেখা আছে 35, 35, 35, 35। তুমি যদি ম্যাথ, স্ট্যাট, কম্পিউটার, এআই, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি নিতে চাও, অবশ্যই তোমাকে ম্যাথে 35 নম্বর পেতে হবে। তুমি যদি ম্যাথে 30 পাও, তুমি এগুলোর সাবজেক্টগুলো পাবে না, প্রথম কথা। বায়োলজি নিতে গেলে তোমাকে লাইফ সায়েন্সে 35 পেতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি তোমার সাবজেক্টের মধ্যে রাখতে গেলে তোমাকে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান যেটাকে বলে, সেখানে তোমাকে 35 রাখতে হবে। জিওগ্রাফি তোমাকে যদি নিতে হয় অ্যাজ এ সাবজেক্ট, তোমাকে জিওগ্রাফিতে 35% রাখতে হবে। এই সাবজেক্টগুলোর জন্য এখানে বলে দিয়েছে কোন কোন সাবজেক্টে কী কী পার্সেন্টেজ রাখবে। তাহলে ম্যাথ সায়েন্সের জন্য যদি 35% বলা থাকে, যে কোনো সাবজেক্টের জন্যই তোমার 35% লাগবে। অর্থাৎ তুমি যদি কোনো বিষয়ে 35-এর উপরে পাও, সেই সাবজেক্টটা তুমি রাখতে পারো, না হলে সেই বিষয়টা মানে বাদ দেওয়াটা আমার মনে হয় শ্রেয়। পরবর্তী ভিডিওতে আমি সায়েন্সের জন্য, আর্টসের জন্য এবং কমার্সের জন্য কোন কোন সাবজেক্ট কম্বিনেশন ভালো হয় সেই রিলেটেড আনবো। থ্যাংক ইউ।